মেঘকুঞ্জের ইলছেগুড়ি ২ মিশকা মন লেখনীতে। তুরফা সকাল থেকে আরশিকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আরশি কিছুতেই তার কল রিসিভ করছে না। কিন্তু তার সাথে এখন কথা বলাটা ভীষণ জরুরি ছিল। উপায় না পেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। হঠাৎ সদর দরজার কাছে এসে কেউ পিছু ডাকলো, কোথায় যাচ্ছিস? তুরফা ভয়ে ভয়ে পেছনে ফিরে চাইল। কিছু বলার আগেই আগন্তুক বলল, আমিও বাইরে যাব, চল পৌঁছে দেই। তুরফা কিছু বলতে চেয়েও বলতে পারল না। তবে তুরফা আরশিদের বাড়ির সামনে না নেমে কাজ আছে বলে আগেই নেমে পড়ল। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হন্তদন্ত হয়ে একটা গলির মধ্যে ঢুকে পড়ল। তার এমন ছটফটানো ভাব দেখেও গাড়িতে বসা ব্যক্তি কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল। ইচ্ছে শরীর এখন মোটামুটি অনেকটাই সুস্থ। তাকে হাঁটা চলা করতে দেখে ওহিরা বাসায় চলে গেছে। অনুভব ঘুম ভেঙে দেখলো ইচ্ছে নেই, হতাশ হলো। নিশ্চয় রান্নাঘরে ঢুকে পড়েছে। বারবার বলেছিল আরও কিছুদিন যাক, এক্ষুনি ঘরে যাওয়ার দরকার নেই। কে শুনে কার কথা? বেডে বসে থেকেই গম্ভীর স্বরে ইচ্ছেকে ডেকে উঠল। তার ডাক শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসলো ইচ্ছে। বলল, ডাকছিলে এমপি মশাই? অনুভব চট করে উঠে গিয়ে রুমের দরজা লক করে দিল। ইচ্ছে তা দেখে বলল, কি হলো? অনুভব থমথমে গলায় বলল, তোমাকে বলেছি না অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার দরকার নেই, তাও কেন গেছো? ইচ্ছে একগাল হেসে বলল, আগেকার নায়ক ছিল মান্না, মন চাইল করি একটু রান্না। অনুভব মোটেও হাসল না, গম্ভীর ভাব বজায় রেখে বলল, এসব বলে এখন লাভ নেই, বহুত রান্না করেছ, এখন যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসে আরশিকে ডেকে আনো। ইচ্ছে সাথে সাথে স্যাত করে উঠে বলল, আপনার গুণধর মাইয়াকে গিয়ে আপনি ডাকুন, আমি পারবো না। অনুভব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন তো আমি যাই করতে বলি তাই তো পারো না। আর কিছু বলেছিলেন নাকি? হ্যাঁ, কালকে বললাম একটা চিঠি লিখে দাও, দিয়েছো? মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেল, এখন আপনার চিঠি চাওয়ার স্বভাব গেল না। তাকে কফি করে অনুভব বলল, হ্যাঁ তাই তো, এখন তো এমপি মশাই বুড়ো হয়ে গেছে, তাকে কি আর চিঠি দেওয়া যায়? আরশি ঘুমাচ্ছে। সারা রাত নির্ঘুম কাটানোর ফলে দিনের বেলায় এখন মরার মতো ঘুমাচ্ছে। এতবার কল করার পরেও কল রিসিভ না করার কারণে একবার তুরফা বুঝল। ঝটপট ব্যাগ থেকে পানির বোতল বের করে কিছুটা পানি হাতে নিয়ে সোজা ওর মুখে সোজাসুজি মারল। মুখে তরল কিছু পড়তে ধরফড়িয়ে উঠল আরশি। মুখে 2 হাত দিয়ে চেঁচিয়ে বলল, রায়ানের বাচ্চা। তুরফা বসতে বসতে বলল, উফ, আমি আমার আব্বার বাচ্চা। আরশি ওড়না দিয়ে ভালোভাবে মুখটা মুছিয়ে ওর দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে বলল, তুই হঠাৎ বাসায় কিছু হয়েছে? তুরফা বিরক্ত নিয়ে উত্তর করল, হ্যাঁ, স্যার তোকে কতবার কল দিয়েছে দেখ একবার। আজকে না ডকুমেন্টসগুলো নিয়ে অফিসে একবার যাওয়ার কথা ছিল, মাথায় আছে? আর সে সাথে সাথে মাথায় হাত দিল। বর্তমানে তারা দুজন সাংবাদিকতা নিয়ে পড়ছে, আর তার পাশাপাশি একটা চ্যানেলের হয়েও কাজ করছে। আর সে আর দেরি না করে দৌড়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, আজকে তো নতুন ছাড় আসবে, আমি কেমনে ভুলে গেলাম। উফ, একটা কেউ আমাকে ভালোবাসে না। ওই গাল ফুলে বসে বসে একই কথা বারবার বলছিল। রায়ান খেতে খেতে একবার মায়ের দিকে তাকাচ্ছে তো একবার বাবার দিকে। তার বাবার কোনো হেলদোল নেই, সে তার মতো করে খেয়ে যাচ্ছে। এবার ওই কিছুটা রাগ নিয়ে কথাটা একটু জোরেই বলল, একটা কেউ আমাকে ভালোবাসে না। এবার রঙ্গন ঘাড় ঘুরিয়ে তাকালো, আঙুল চেটে পুটে খেতে খেতে উত্তর করলো, মানুষের ঢং দেখলে আর পাচ্ছি না। ওহি চট করে উঠে দাঁড়িয়ে খাবার বাসনটা কেড়ে নিয়ে যেতে যেতে বলল, তাহলে ময়রা যান। বিষয়টা কি হলো বুঝতেই রঙ্গনের ছেলের দিকে তাকালো। রায়ান সাথে সাথে হাত দিয়ে ইশারা করে বলল, বাবা আমি কিছু দেখি নাই। আরশি কিছু ডকুমেন্ট নিয়ে একটা রুমের সামনে এসে নক করলো। ভেতর থেকে রেসপন্স না পেয়ে মাথাটা দরজার ভেতর দিয়ে হালকা ঢুকিয়ে দিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস। আরশি অনুমতি পাওয়া মাত্রই ঝটপট ঢুকে পড়ল। হাতে থাকা ফাইলটা টেবিলে এগিয়ে দিয়ে সবই কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সামনে বসা ব্যক্তিকে দেখা মাত্রই থেমে গেল। চমকানো দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল, অবশেষে চোখ মুখ কুঁচকে বলল, এই অফিসের সাথে তাহিদ পার্টি অফিস থেকে বাসায় যাচ্ছিল,
হঠাৎ একটা স্কুল ড্রেস পরিহিতা মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ল। সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করলো। তাহিদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ড্রাইভার ভয়ে ভয়ে বলল, স্যার, একটা মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে। তারা নামার আগেই মেয়েটা তাহিদের পাশে কাছে টোকা দিয়ে কাজ নামাতে বলল। কাজ নামাতেই মেয়েটা মুচকি এসে বলল, আমাকে একটু লিফট দিবেন? সন্ধ্যা হয়ে গেছে, আমি একটাও গাড়ি পাচ্ছি না। বাসা থেকেও এখনও কেউ দিতে আসলো না। তাহিদ ব্রুকুসকে চাইল। ড্রাইভার মানা করার জন্য সবেই মুখ খুলতে যাচ্ছিল, তখন তাহিদ বলে উঠল, ভেতরে এসে বসুন। মেয়েটাকে বলতে দেরি হলেও তার উঠতে দেরি হলো না। বসেই কয়েকবার ধন্যবাদ জানালো। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নাম? তাহিদ তান শিকদার। বাহ, নাইস নেম, কোথায় যেন শুনেছি। তাহিদ আর কোনো উত্তর করলো না। এবার ড্রাইভার বিদ্রুপে হাসি হেসে বলল, এমপি তাহিদ তান শিকদার নাম শোনেন নাই? ও আচ্ছা, আপনি নিশ্চয়ই ওনার ফ্যান ট্যান, তাই না? তাই বাবা মার দেওয়া নাম বদলে তার নাম রেখেছেন। ড্রাইভার থতমতে খেয়ে গেল, কিন্তু তাহিদ কোনো রিয়াকশন দিল না। সারা রাস্তা বকবক করতে করতে পার করলো মেয়েটা। অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। গাড়ি থেকে নেমেই তাহিদ বলল, আপনার বিকাশ নাম্বারটা দিন তো। তাহিদ গম্ভীর স্বরে বলল, কেন? মেয়েটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এখন তো আমার কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই, তাই বিকাশে পরে পাঠিয়ে দেব। ড্রাইভার মেয়েটার সাহস দিকে শুধু হা করে তাকিয়ে রইল। তাহিদ মেয়েটার বাড়ির দিকে একবার নজর বুলে একটা কার্ড ধরিয়ে দিল। কার্ড নিয়েই চলে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে ডেকে সে জানতে চাইল, এই মেয়ে, তোমার নাম? মেয়েটা চমৎকার হাসি হেসে বলল, আশিকা মির্জা। নাম তো সোনাহি। আরশি রাগে ফসফস করতে করতে বাসে এসে পায়চারি করছিল। সে ভাবতে পারছে না তার এত নামি দামি অফিসে ওই কম দামি লোক কী করছে। কেউ ওই শয়তানকে ঢুকতে দিয়েছে। সোফায় বসে এক গ্লাস পানি ঠক করে খেয়ে একটু চোখ বন্ধ করে হেলান দিল। সাথে সাথে সকালের দৃশ্য স্পষ্ট চোখে ভেসে উঠল। মে আই কাম ইন স্যার? ইয়েস। আর সে অনুমতি পাওয়া মাত্রই ছটপট ঢুকে পড়ল। হাতে থাকা ফাইলটা টেবিলে এগিয়ে দিয়ে সবেই কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সামনে বসা ব্যক্তিকে দেখা মাত্রই থেমে গেল। চমকানো দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল। অবশেষে চোখ মুখ কুঁচকে বলে, এই অফিসের সাথে তোর কি সম্পর্ক, রায়ানের বাচ্চা? রায়ান এত সময় মিটমিট করে হাসলো, এবার গম্ভীর হলো। হাতের কলম ঘোরাতে ঘোরাতে বলল, কতবার বলবো আমি রঙ্গনের বাচ্চা? আর এটা অফিস, বাড়ি না। আমি তো স্যার, সো আওয়াজ নিচে। আশি দাঁতে দাঁত চেপে রইল। এখন উল্টোপাল্টা কিছু বলতেই তাকে বের করে দিবে, তাই চুপ থাকাই মঙ্গল। তাকে থেমে যেতে দেখে রায়ান আবার বলল, বসুন মিস আরশিয়া মির্জা। আশি জোরপূর্বক হেসে বসল। মনে মনে হাজার খানেক বকা দিতে দিতে ডকুমেন্টসগুলো আবার এগিয়ে দিল। রায়ান মনোযোগ সহকারে সেইগুলো দেখে শান্ত চোখে আরশির দিকে তাকালো। তার দৃষ্টি দেখে আরশির গলা শুকিয়ে যাওয়ার জোগাড়। কোনো মতো সিটে আসে বলে বেরিয়ে গেল। আর যাওয়ার দিকে তাকিয়ে রায়ান দৃষ্টিপাত করে বলল, এত সাহস ভালো না আরশি। অনেকক্ষণ বসে থাকার পরে যখন আরশি উঠে রুমে যাবে, তখনই সদর দরজায় হাজির হলো আশিকা। নিজের ভার্সিটি পড়ুয়া বোনকে স্কুল ড্রেস পরা অবস্থায় দেখে ভ্রু কুঁচকায় আরশি। এগিয়ে গিয়ে গোল গোল করে তার চারপাশ ঘুরে ফিরে জানতে চায়, তুই এমন খুশি সেজে কই গিয়েছিলি? আশিকা হাসে। সত্যিটা চেপে গিয়ে ভার্সিটিতে অনুষ্ঠান ছিল বলে চালিয়ে ছটপট উপরে উঠে গেল। যদিও আরশি তার কথা বিশ্বাস করলো না, তবুও আর প্রশ্ন করলো না। আশিকা রুমে এসেই তাহিদের নাম্বারটা ছটপট ফোনে সেভ করে নিল। অতঃপর আয়নার সামনে দাঁড়িয়ে বিনুনি খুলতে খুলতে বিড়বিড় করে বলল, আয় হায় নেতা সাহেব, আপনি তো দেখি বহুত সুন্দর। ইচ্ছে আজ রায়ানকে দাওয়াত দিয়েছে। কাজ থাকার পরেও রায়ান দ্বিমত জানায়নি, মামুনি কষ্ট পাবে ভেবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আলমারি খুলে সাদা কালারের একটা শার্ট বের করলো পরার জন্য। তখন কোথা থেকে রঙ্গন হাতে একটা প্যাকেট নিয়ে ছুটতে ছুটতে আসলো। এভাবে আসতে দেখে রায়ান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে বাবা? রঙ্গন বিছানায় বসে হাঁপাতে হাঁপাতে প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এটা পড়ে যা।
রায়ান একবার বাবার দিকে তো একবার প্যাকেটের দিকে তাকিয়ে হাতে নিল। রঙ্গন তাকে ইশারা করলো ঝটপট খুলতে। রায়ান প্যাকেট খুলতেই দেখলো লাল রঙের একটা পাঞ্জাবি। হঠাৎ এটা পরে কেন মামার বাড়ি যাবে বুঝলো না। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আজকে কি মামুনির বিবাহবার্ষিকী? তোর মামুনির বিবাহবার্ষিকী হলে তোর মামা পাঞ্জাবি পরবে, তোকে কেন পরতে দিব বোঝা আমারে? রায়ান থতমত খেয়ে গেল। আসলেই তো তাই। কিছুটা বিব্রত বোধ করলো। তাহলে এটা কেন এনেছ? রঙ্গন দাঁত বের করে হাসল। বিছানা থেকে একটা বালিশ কোলে নিয়ে আটিসাটি হয়ে বসলো। বেশ সুন্দর করে ইনিয়ে বিনিয়ে বলল, শোন, মামার বাড়িকে শ্বশুর বাড়িতে রূপান্তর করতে হবে। তার জন্য প্রয়োজন আরশির মন, তাকে পটাতে হবে। একটু সুন্দর করে মতো সেজেগুজে যা তো, মাইয়া যেন তোরে দেখেই ফিদা হয়ে যায়। রায়ান হকচকিয়ে গেল। ধূপ করে বিছানার ওপর বসে গম্ভীর কণ্ঠে বলল, এত কষ্ট কেন করতে হবে? তুলে আনলেই হয়ে গেল। রঙ্গন নিজের মাথায় চাটি মেরে বলল, তুই আমার মতো কেন কথা বলছিস? কারণ আমি তোমার ছেলে। রঙ্গন হতাশ হলো, চরম হতাশ। কিছুটা সময় নিয়ে আবার বেশ আগ্রহ নিয়ে ছেলেকে বোঝাতে লাগলো, শোন, তুলে আনলে তো তুই আরশির মন পাবি না তো কোনো দিন। উল্টে ওর খুইশোটা ভাই আমাদের বাপ ছেলেকে জেলে দিয়ে আসবে। তার থেকে তাকে ইমপ্রেস করার চেষ্টা করার মায়া পায়ে হেঁটে চলে আসবে। রায়ান অবাক না হয়ে পারল না। কোনো বাবা ছেলেকে মেয়ে পটানোর বুদ্ধি দিতে পারে? থতমত গলায় শুধায়, তুমি কি আমার নিজের বাবা? কেন, তোর কি সন্দেহ আছে? বাবা হয়ে ছেলে কেউ এমন পরামর্শ দেয়? তুই চুপ থাক বেটা, যা বলি তাই কর। আমি পারবো না, তুমি পড়ে যাও গা। রঙ্গন টিটকারি মেরে বলল, আমি কেন যাব? আমার বউ তো এখানেই আছে। রায়ান আর দেরি করলো না, শার্ট হাতে নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। রঙ্গন পাঞ্জাবিটা হাতে নিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। তার ছেলেটা এত ঘাড় তেরা কী করে হলো? হুট করে তার মাথায় এলো সে নিজেই তো এক ঘাড় তেরা। কি দীর্ঘশ্বাস ফেলে উঠে যাচ্ছিল, তখনই ছুটতে ছুটে একটা বাচ্চা ছেলে রুমে ঢুকলো। রঙ্গনের হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে বলল, বাবা, পাঞ্জাবিটা আমাকে দাও। তোমার বড় ছেলে আরশি আপুকে পটাতে পটাতে সে বুড়ি হয়ে যাবে। তার থেকে ভালো আমি তাকে পটিয়ে বিয়ে করে ফেলি। তোমারও শখ পূরণ হবে, আমারও বউ হবে। ওয়াও, নাইস বুদ্ধি না? দেখেছো আমার কত বুদ্ধি? ছোট ছেলে আয়ানের কথা শুনে রঙ্গন ঝটপট জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারল। আয়ান তা ক্যাচ ধরে নিয়ে দৌড়ে যেতে যেতে বলল, আজকে এটা দিয়ে আমি পাঁপড় কিনে খাবে। টাটা বাবা। আজকে এটা দেখেছি প্রথমবার, তালগাছে মুরগির খামার। তোমার সাথে দেখা হবে কবে আমার? রায়ান সবে এক লোকমা বিরিয়ানি মুখে তুলেছে, এমন অদ্ভুত গান শুনে গলায় খাবার আটকে গেল। না পারছে গিলতে, না পারছে ফেলতে। তার অবস্থা দেখে আশিকা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, দা ভাই, পানি খাও। তার কথা শুনে আয়ান মুখ ভর্তি বিরিয়ানি নিয়েই বলল, এভাবে খাবার নামবে না। আরশি আপু, তুমি আরেকটা গান ধরো, তাহলে নেমে যাবে। আয়ানের কথা শুনে আরশি সত্যি সত্যি আবার গান ধরল, চাইয়া আসোস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। দ্বিতীয়বারের মতো এমন অদ্ভুত গান শুনে সত্যি সত্যি খাবার এবার রায়ানের গলা দিয়ে নেমে গেল। সাথে সাথে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রায়ান রেগে তাকাতেই সবাই চুপ। একটা নির্জন রাস্তা দিয়ে কেউ একজন একটা লাশ টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শুনে থেমে গেল। ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো পুলিশ কোন দিক থেকে আসছে, কিন্তু সঠিক স্থান অনুসন্ধান করতে না পেরে ভয়ে লাশ ফেলে পালিয়ে গেল। তখন ফোনের সাউন্ড বন্ধ করে গাছের পেছন থেকে বেরিয়ে আসলো কেউ। ধীর পায়ে এগিয়ে গিয়ে লাশটার মুখ খুলতে চেঁচিয়ে উঠল। তখন পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে পুরোশালী গম্ভীর কণ্ঠে বলল, চুপ। খোলা আকাশ, চারপাশ প্রকৃতি, নির্মল বাতাস, মন ভালো করে দেওয়ার জন্য আর কি লাগে? অথচ সেখানেও বিষণ্ণ মন নিয়ে বাগানে বসে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে অনুভব। এতটাই ভাবনায় নিমগ্ন যে তাকে কেউ একজন ডাকছে, তবুও তার মনোযোগ নষ্ট করতে পারছে না। তার এত উদাসী ভাব কারো পছন্দ হলো না।
হুট করে এসে মাথায় একটা চাটি মারলো। অনুভব চমকে পেছনে তাকাতেই দেখলো রঙ্গন দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। শরীরের বয়স বাড়লেও তার মনের বয়স এখনো বাড়েনি। যখন তখন অনুভবকে জ্বালাতে চলে আসে। এই অসময়ে তাকে এখানে দেখে বলল, তুই এই সময়ে? রঙ্গন আগে অনুভবকে ঠেলে তার পাশে গিয়ে বসলো। অতঃপর একটু রয়ে শুয়ে বলল, কেন রে এমপি মশাই, এখন কি এ বাড়িতে আসতে আমার অনুমতি লাগবে? অনুভব শান্ত চোখে তাকালো। তার কথার উত্তর না দিয়ে মৃদুস্বরে তাচ্ছিল্যের হাসি এসে বলল, তুই আর ইচ্ছে ছাড়া এখন আর কেউ এই নামে ডাকেই না। রঙ্গন মুচকি হাসল। সময় বহমান, দিন যায় রাত আসে, কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। হুট করে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলল, ইচ্ছে তো তোকে ভালোবেসে ডাকে, আমি তো তোকে খারাপ বেশি ডাকি। খুশি ওটা এমপি মশাই। অনুভব ভ্রু কুঁচকায়, গম্ভীর কণ্ঠে জানতে চায়, খারাপ বেশি আবার কেমন শব্দ? রঙ্গন নিজের টি শার্টের গলায় ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, রঙ্গন পাঠানের আবিষ্কারের শব্দ, তার মতোই ইউনিক না? কচু খাবি? না, তোর মাথা খাবো। খেতে দিবি? আর কত খাবি? যতদিন না আশিকে আমার বাড়ি দিবি। অনুভব আর কথা বাড়ল না। একে একে উত্তরে সে বারবার দিয়ে যাচ্ছে। আরশি রাজি হলে তার আপত্তি নেই, কিন্তু এই ব্যাটা এখনও তাকেই ভিলেন বানিয়ে যাচ্ছে। আসলেই কি তাই? একদম না। এই যে তার মন ভালো করতে রঙ্গন প্রসঙ্গ পাল্টে ফেলল। এই খাটতারা ছেলেটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু কখনো বলা হয়নি। বললেও না, সব কথা বলতে নেই। একগাল হেসে বলল, আই হেট ইউ খাটতারা পাঠান। রঙ্গন মুখ ভেঙচিয়ে দিয়ে সাথে সাথেই বলল, আই হেট ইউ টু খুশি ওটা এমপি মশাই। তাহিদ পার্টি অফিসে মিটিং করছিল। সেই মুহূর্তে একটা অচেনা নাম্বার থেকে বেশ কয়েকবার কল এলো। তাহিদ ভাবলো জরুরি কোনো কল, তাই ফোন দিয়ে একটু সাইডে এসে ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? আশিকা খুশিতে লাফিয়ে উঠল। নিজেকে একটু ধাতস্থ করে উত্তর করলো, ওয়ালাইকুম আসসালাম নেতা সাহেব, ভালো আছেন? ভাত খেয়েছেন? তাহিদ বিরক্ত হলো। অচেনা নাম্বার থেকে হুট করে কল দিয়ে জিজ্ঞেস করছে ভাত খেয়েছেন কি না, ভাবতেই মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত পিষে বলল, না, আপনি এলেই একসাথে ভাত খেতে বসবো। আজকে নিজেও এবার কিছুটা টাসকি খেলো, তবে দমে গেল না। আবার বলল, নেতা সাহেব, আমি একটা বিপদে পড়ে আপনাকে কল দিলাম। তাহিদ রাগ হলেও কন্ট্রোল করার চেষ্টা করে বলল, বাড়তি কথা আমার পছন্দ নয়, কাজের কথা বলুন। আশিকে এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার একটা জিনিস চুরি হয়েছে। আমি অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম, কিন্তু চোরের নাম শুনে পুলিশ ভয়ে আর কেস নিল না। জিনিসটা আমার ভীষণ প্রয়োজনীয়। তাহিদ হাতে থাকা সময়টা একবার দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কে সেই চোর? আশিকা কোনো মতো মুখ চেপে হাসি থামিয়ে বলল, এমপি তাহিদ খান শিকদার। তাহিদ থমকালো। মেজাজ ধরে রাখা দায় হয়ে দাঁড়ালো। তবুও জানতে চাইল কি চুরি করেছে সে। আশিকা একটু ফোন দূরে সরিয়ে হাসলো, তবে সময় নষ্ট না করে আবার আবেগী কণ্ঠে বলল, আমার মন। সাথে তাহিদ ফোন কেটে ব্লক করে দিল। রাগে সামনে থাকা ফুলদানিটা তুলে আছাড় মেরে বলল, বিয়াদব মেয়ে। অথচ অপর পাশ থেকে একজন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করতে লাগলো। আর সে হাতে একটা ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। নির্জন রাস্তা, আশেপাশে জনমানব শূন্য। এমন একটা রাস্তা থেকে বের হবে কি করে ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছিল আশির। সাথে তো ধরা পড়ার ভয় আছেই। হুট করে কেউ বলল, হায় 80 বছরের কাশি। আশি দৌড়াতে দৌড়াতেই চমকে পাশ ফিরল। এই জায়গায় রায়ানকে দেখে অবাক না হয়ে পারল না। রায়ান কোনো উত্তর না পেয়ে আবার বলল, তুই কি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিস? আশি পেছনে ফিরে দেখলো দুটো লোক এখনও পেছনে আসছে। এখন বাঁচার উপায়। রায়ান বলল, ভাইয়া, তুমি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? রায়ান মাথা নাড়িয়ে না বোঝালো। আর সে এখনও দৌড়াচ্ছে, আর তার পাশ ঘেঁষে রায়ান বাইক চালিয়ে যাচ্ছে। এমন সিরিয়াস সময় কেউ এমন করে? রেগে কি আবার বলল, রায়ানের বাচ্চা, তুই আমাকে বাড়ি পৌঁছে দিবি? রায়ান বাইক থামিয়ে বলল, তোর মুখে মধুর স্বর শুনে ভাবলাম কোনো রাক্ষসী হবে বোধহয়। এবার ঠিক আছে, জলদি উঠে পড়।
পেছনে তার সঙ্গী সাথী আসছে। আরশি কথা না বাড়িয়ে ব্যাগটা রায়ানের হাতে দিয়ে বাইকে উঠে পড়ল। রায়ান একবার পেছনে তাকিয়ে আবার ব্যাগটার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে বাইক স্টার্ট দিল। আরশি আর তুরফা আজ আবার এসেছে তাহিদ শিকদারের ইন্টারভিউ নিতে, কিন্তু সেই লোক কিছুতেই রাজি হচ্ছে না। তুরফা অনেকবার চেষ্টা করলো তাকে নিয়ে চলে যেতে, কিন্তু পারল না। তার মনে ভয় ধীরে ধীরে বাড়তে লাগলো। মাস্কটা আরেকটু ভালো করে পরে আরশিকে টানতে লাগলো। আরশি এবার রেগে জোরে জোরে চিল্লিয়ে বলল, এমন ভাবওয়ালা নেতাদের সকল বিকাল 3 বেলা ধরে থাপড়ানো উচিত। ভাব দেখলেই মেজাজ বিগড়ে যায়। সাধারণ মানুষকে মানুষই মনে করে না, যত সব ফালতু নেতা। আশেপাশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশির সাহস নিয়ে কানাঘুষা করতে লাগলো। অফিসের বাইরে এত সরাগম দেখে তাহিদ কিছু একটা ভেবে বেরিয়ে এলো। গম্ভীর ভাব বজায় রেখেই বলল, ইন্টারভিউ দেব, আপনি আসুন। স্যার, জঙ্গলে আরেকটা লাশ কিছু অংশ পাওয়া গেছে। শৌখিন হাতের ফাইলটা ছুঁড়ে মারল। রেগে টেবিলের ওপর কয়েকটা থাবা মেরে বলল, আর কতদিন পেয়ে যাবে তারা? কিছু একটা জলদি করা দরকার। তোমাদের ম্যামকে কল দিয়ে থানায় আসতে বলো। আদেশ পাওয়া মাত্র স্থান ত্যাগ করলেন ব্যক্তিটি। শৌখিনের রাগে শরীর থরথর করে কাঁপছে। এত মানুষের মৃত্যু সে একদম সহ্য করতে পারছে না। অপরদিকে এই মেয়েটার কি সমস্যা তার মাথায় ঢুকছে না। চেয়ারে বসে আবার ফোনটা হাতে নিয়ে কল লিস্টের প্রথম নাম্বারতে ডায়াল করলো। সাথে সাথে স্ক্রিনে আশু লেখা জল করে উঠল। তবে বরাবরের মতোই কল রিসিভ না করে কেটে দিল। বলুন, আপনি কি জানতে চান? যা জানতে চাইব তার উত্তর কি আপনি দিবেন? বেশি কথা আমার পছন্দ নয়। তো আমার পছন্দ। তাহিদ মুচকি হাসল। আরশি যে তাকে এভাবে রাগাতে চাচ্ছে তা খুব ভালো করেই বুঝল। এইটুকুনি মেয়ের বুদ্ধির তারিফ করতেই হয়। তবে তার সাথে টক্কর দেওয়ার মতো এত বুদ্ধিমান সে এখনও হয়নি। একটু সময় নিয়ে গম্ভীর স্বরে বলল, তা প্রাক্তন এমপি অনুভব মির্জা ভালো আছেন তো? শুনেছিলাম একবার হার্ট অ্যাটাক করেছিল। দেখে শুনে রাখবেন। আরশি রেগে হাতের ব্যাগটা শক্ত করে ধরল। এই লোকের আসল রূপ যে সে যে করেই হোক বের করেই আনবে। মুস্কি হেসে বলল, শুনলাম সন্ধ্যার জঙ্গলে নাকি আপনি মাঝে মাঝেই যান। জঙ্গলে বন্য প্রাণীদের মাঝে আপনারও কি কাজ? তাহিদ উঠে দাঁড়ালো। হাতের ঘড়ি দেখে বলল, আপনার সময় শেষ। আরশি রাগ করল না, একগাল হেসে বেরিয়ে গেল। আপাতত সে যা করতে এসেছিল সেই কাজ শেষ। বাবা, আসবো? মেয়ের ডাক শুনে অনুভব খবরের কাগজটা রেখে মেয়েকে ডাকলো। আরশি বাবার পাশে গিয়ে বসতেই আশিকা ছুটতে আসলো। আরশি আর অনুভবের মাঝখানে বসে পড়ল। হাঁপানো কণ্ঠে জোরে জোরে শ্বাস ফেলতে বলল, বড় বাবা, সব আদর কি শুধু আরশি আপুর জন্যই? অনুভব হাসল। আশিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একদম না। আরশিকে বিয়ে দিয়ে দিলেও তোকে তো আমি সারা জীবন আমার কাছেই রাখবো। আশিকা নাক ফুলিয়ে বলল, কেন বড় বাবা, আমাকে বিয়ে শাদী দিবে না? অনুভব আবার হাসলো, বলল, দিব তো, তবে তোর জামাইকে ঘর জামাই বানিয়ে রেখে দিব। আশিকা ওয়াও বলে লাফিয়ে উঠল। এতক্ষণ চুপ থাকলে এবার আরশি মুখ খুলল। বলল, আমি তো কারো কেউ না, একটা কেউ আমাকে ভালোবাসে না। তার কথায় দুজনেই মিটমিট করে হাসলো। আশিকা উঠে আরশির 2 গাল টেনে ধরে দৌড়। অনুভব শব্দ করে হেসে ফেলল। আরশি গাল ফুলিয়ে বলল, দেখেছ বাবা? অনুভব মাথা নাড়িয়ে বোঝালো দেখেছে, তবে মুখে কিছু বলল না। আরশি ভুল করলে তাকে অনুভব ধমক দিলেও আশিকাকে সে কখনোই ধমক দিত না, সব সময় ভালোবেসে বোঝাতো। সবাই বলতো আদরে আদরে নাকি বাদর হবে, কিন্তু না, আবিরের মেয়ে একদম আবিরের মতোই হয়েছে। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস পেল। অতঃপর বলল, তুমি কি বিয়ে করবে না? আরশি মোটেও অবাক হলো না। সে বুঝতে পেরেছিল বাবা এই জন্যই ডেকেছে। একটু রয়ে শুয়ে বলল, করবো বাবা, একটু সময় দাও। অনুভব আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ইচ্ছেকে ডেকে দিতে বলল। স্যার, লাশটা সরানোর আগেই পুলিশ চলে এসেছিল, তাই পালিয়ে এসেছি।
কথাগুলো বলেই শুকনো ঢোক গিলল। অপর পাশের ব্যক্তির কী প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই তার আত্মা কেঁপে উঠল। তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে এপাশ থেকে বলল, সমস্যা নেই, তুমি কয়দিনের জন্য গা ঢাকা দাও। রায়ানের বাচ্চা, তুই আমার ব্যাগ কেন পাল্টে দিয়েছিস? রায়ান বিরক্ত হলো, থমথমে গলায় জবাব দিল, কতবার বলবো আমি কার বাচ্চা? আর তুই কাকে বলছিস? মামুনিকে বলবে নাকি? তবুও আরশি রাগ কমল না। প্রাণের ঝুঁকি নিয়ে সে সব কিছু জোগাড় করেছে, আর তা নিয়ে এই ছেলে মজা করছে। এসব মানা যায়? আবারও একইভাবে বলল, তুই আমার ব্যাগ দে। কোনো প্রমাণ আছে? প্রমাণ কেন লাগবে? আমি নিজে সাক্ষী। বাদীপক্ষ আর সাক্ষীপক্ষ একজন হলে চলবে না। আরশি বুঝে পেলে ভেবে সে কিছুতেই ব্যাগটা দিবে না। তাই সোজাভাবে জিজ্ঞেস করলো, এই ব্যাগের বিনিময়ে তোমার কি চাই? রায়ান হাসল। মেয়েটা বুদ্ধিমত্তার জন্যই বোধহয় তার বাবা আরশিকে এত পছন্দ করে। আর কোনো ভনিতা ছাড়াই বলল, বিনিময় হিসেবে রায়ান পাঠানকে বিয়ে করতে হবে। ম্যাম, আপনি এসেছেন? তোমাদের স্যার কোথায়? শৌখিন স্যার ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে। শৌখিন অনেকক্ষণ যাবৎ চাতক পাখির মতো অপেক্ষা করছিল, বারবার সময় দেখছিল আর জানালার দিকে তাকাচ্ছিল। সূর্য ডুবি ডুবি ভাব, অথচ এই মানুষটার আসার কথা ছিল সকালে, কিন্তু এখনও আসলো না। লম্বা শ্বাস টেনে ধীরে ধীরে ছাড়লো। তখনই কেউ একজন নক করলো। শৌখিন না তাকিয়েই বলল, অবশেষে তুমি এলে। মেয়েটা কথার উত্তরে খুব বেশি কিছু বলল না। ব্যাগ থেকে ফাইল বের করে টেবিলে রেখে বলল, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সাবধানে রাখবেন। বলেই চলে যাচ্ছিল, হুট করে থেমে গিয়ে আবার বলল, আর হ্যাঁ, আমাকে অপ্রয়োজনে কলও দিবেন না, আমি বিরক্ত হই। শৌখিন অসহায় চোখে তাকিয়ে রইল। তাকে রকচটা রাগী জেদে ইন্সপেক্টর হিসেবেই সবাই চিনে, অথচ এই একটা মানুষের কাছেই সেই দুর্বল। আজ থেকে নয়, বহুদিন যাবৎ, তবুও তার মন গড়াতে পারেনি। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ফাইলটা নিয়ে বেরিয়ে গেল। আপাতত এটা হেফাজত করা দরকার। নিস্তব্ধ রজনী, মাথার ওপর মনোরম একটা চাঁদ, সাথে প্রকৃতির নির্মল বাতাস তো আছেই। এমন একটা পরিবেশ কারো মন খারাপ থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন শান্ত সুন্দর পরিবেশেও ভীষণ অশান্ত লাগছে তাহিদের। এতগুলো বছর পেরিয়ে গেল, সে নিজেই নিজেকে ঠিকমতো চিনে উঠতে পারল না। তাহিদ তানশিকদার লোকে তাকে এক নামে চেনে। কেউ মনে করে তিনি ভীষণ ভালো মানুষ, আবার কেউ বা মনে করে তিনি ভীষণ জঘন্য একটা মানুষ। প্রকৃত অর্থে তার সম্পর্কে কেউ জানে না, কেউ না জানবে কেমনে? সে সুযোগটাই তাহিদ কখনো কাউকে দেয়নি, আর না কখনো দিবে। আলিশান বাড়ির এই চার দেয়ালের মধ্যে তার মাঝে মাঝেই দম বন্ধ হয়ে আসে। এই রাতগুলো তো তার সঙ্গী হিসেবে থাকে নিকোটিন। হুট করে আলমারি থেকে কিছু একটা বের করে নিয়ে এলো, একটা বক্স। বুক পকেট থেকে চাবি বের করে বক্সটা খুলতেই বহু পুরনো একটা ডায়েরি বেরিয়ে এলো। পাতা খুলতেই একটা ছবি নিচে পড়ল, হাস্যোজ্জ্বল একটা বাচ্চা মেয়ের ছবি। তাহিদ মুচকি ছবিটা তুলল, নিজের বুকের সাথে ছবিখানা কয়েকবার ঘষে সামনে নিয়ে গম্ভীর সুরে বলল, এত সাহস ভালো না। আমার রাগ আমার ভালোবাসাকে মারতেই সক্ষম, তাই থেমে যাও জান। কথাগুলো বলে আবার বুকের সাথে চেপে ধরল। কিছু সময় পরে ছবিটা আবার তুলে রেখে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে। রঙ্গন গান চালিয়ে নাচছে, আর অনুভব গম্ভীরভাবে বসে থেকে কিছু একটা ভাবছে। বুড়ো বয়সে আর কতক্ষণ কোমর দোলানো যায়? 4-5 মিনিট হাত পা নাই নাড়াতেই হাঁপিয়ে উঠল। অনুভবের পাশে গিয়ে সোফায় ঘাড় টান করে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে ইচ্ছেকে ডেকে বলল, ইচ্ছে, এক গ্লাস পানি নিয়ে আসিস। ইচ্ছে ফ্রিজ থেকে মিষ্টি বের করছিল। রঙ্গনের ডাক শুনে মিষ্টি রেখে পানি নিয়ে দৌড়ে এলো। ভাইয়ের হাতে পানি ধরিয়ে দিয়ে আবার ছুটে গেল রান্নাঘরে। রঙ্গন গলা ভিজিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর অনুভবের পানি চাইল। তাকে মুখ গোমরা করে দেখে এবার সোজা হয়ে বসলো। বন্ধুর কাঁধে হাত রেখে বলল, তুই কি বিয়েতে রাজি না?
অনুভব ভাবনা থেকে বেরিয়ে এলো, তবে গম্ভীর ভাব এখনও কাটেনি। চিন্তিত গলায় বলল, কাল আমি যখন আরশিকে বিয়ের কথা বলল সময় লাগবে, অথচ আজকে বলল বিয়ে করতে চাই। বিষয়টা আমার কিছুটা সন্দেহ লাগছে। কিছুক্ষণ আগে অনুভব, রঙ্গন, ইচ্ছে, ওহি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল। হুট করে আরশি দৌড়াতে দৌড়াতে এসে বলল, বাবা আমি কিছু বলতে চাই। এভাবে আসাতে সবাই বেশ অবাকই হলো। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে সবাই রইল। অনুভবের আগে রঙ্গন জানতে চাইল, কি কথা মা, আমায় বলো। আরশি কোনো ভনিতা ছাড়াই বলল, আমি তোমাদের ছেলেকে বিয়ে করতে রাজি, তোমরা ব্যবস্থা করো। বলেই যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল। তখনই ইচ্ছে আর ওহি মিষ্টি আনতে গেল। রঙ্গন উঠে নাচানাচি শুরু করলো। বর্তমান অনুভবের কথা বেশ মনোযোগ দিয়ে শুনল রঙ্গন। অতঃপর গলা খাকড়ি দিয়ে বলল, শোন তুই যদি না। কথার মাঝেই অনুভব তাকে থামিয়ে দিল। রঙ্গনের হাত ধরে বলল, কি বলছিস, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। রঙ্গন তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে মুখ ভেঙে বলল, আগে পুরো কথা তো শুনবি নাকি? তুই যদি নাও চাস তবুও ওদের বিয়ে আমি দিয়েই ছাড়বো। অনুভব হতাশ, চরম হতাশ। নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে বিড়বিড় করতে করতে উঠে গেল। এ ছেলে জীবনেও মানুষ হবে না। মাঝে মাঝে তার বোনের কথা চিন্তা করলে হাত পা ঠান্ডা হয়ে আসে। এই শয়তানটার সাথে সে কি করে থাকবে। আর সে ভার্সিটির জন্য বেরিয়েছিল। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কোনো গাড়ি আসছে কিনা, কিন্তু না, দূর দূরান্ত পর্যন্ত গাড়ি তো দূরে, গাড়ির কোনো ছায়াও নেই। দাঁড়িয়ে না থেকে ড্রাইভারকে রেখেও হাঁটা শুরু করে দিল। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে হর্ন বাজাতেই চমকে পেছনে তাকালো। তখনই গাড়ির মালিক হাসতে হাসতে চোখ মেরে বলল, কি গো সুন্দরী, যাবে নাকি? আরশি রেগে এগিয়ে গিয়ে আশিকার মাথায় একটা চাটি মেরে বলল, শয়তান মেয়ে, তুই ভালো হবি না তাই না? আশিকা মাথা ডলতে ডলতে সোজা সাপটা উত্তর করল, না। আরশি আর কিছু না বলে আশিকার গায়েতে ঝটপট উঠে বসলো। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, আমার তাড়া আছে, তুই আমার গাড়ি নিয়ে আয়, আমি এটা নিয়ে চললাম। আশিকা কিছু বলার আগেই গাড়ি উধাও। স্যার, মেয়েটাকে তুলে এনেছি। তাহিদ উঠে দাঁড়ালো। তার সঙ্গী সাথী পেছনে আসতে চাইলে হাত দিয়ে ইশারা করে না বোঝালো। গাড়ি থেকে মেয়েটাকে কোলে করে তুলে নিয়ে এক পুরনো বাড়ির মধ্যে ঢুকলো। রুমে এসে শুয়ে দিয়ে মেয়েটার মুখ খুলতে চমকে উঠল। মেজাজটাই খারাপ হয়ে গেল। রাগের তীব্রতা বাড়তেই এক গ্লাস পানি মেয়েটার মুখে ছুঁড়ে মারতে সেন্স ফিরল তার। ধীরে ধীরে মাথা চেপে উঠে বসলো। সামনে থাকা ব্যক্তিকে দেখতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিহি কণ্ঠে বলল, নেতা সাহেব, আপনি বললেই তো আমি চলে আসতাম, তুলে আনার কি প্রয়োজন ছিল? তাহিদ রেখে আশিকার গাল চেপে ধরে জানতে চাইল আরশি কোথায়। আশিকার নিজের গাল না ছাড়িয়ে তার বড় বড় নখ দিয়ে তাহিদের হাতে খামচি দিতেই সে ছেড়ে দিল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল, আশিকা তোমার সাথে আছে। রায়ান হাতের ঘড়ি রেখে দিল। রাত 5:10। অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। আরশির এমন প্রশ্নে প্রস্তুত কণ্ঠে বলল, না তো কোনো, কেন ও এখনো বাড়ি ফিরেনি? আরশি কেঁদে ফেলল। সকালে তাকে কীভাবে রেখে গেছে বলতে আরেকটা ধমক খেল। রায়ান ফোন কেটে গাড়ি ঘুরিয়ে নিল। এই মেয়ে দুটোর মধ্যে যখন যাকে নজরে রাখবে না তখনই সে একটা গন্ডগোল করবেই। এদিক ওদিকে না ভেবেই কাউকে কল দিয়ে বলল, আশিকা কি তোর সাথে আছে? শৌখিন সবে ডিউটি শেষে বাসায় এসে এক কাপ কফি নিয়ে বসেছিল। চুমুক দেওয়ার আগে রায়ানের কল পেয়ে কাপটা এক পাশে রেখে দিল। রিসিভ করতেই রায়ান বলল, আশিকা কি তোর সাথে আছে? শৌখিন এমন প্রশ্নে অবাক না হয়ে পারল না। যে মেয়ে তার সাথে দুদণ্ড ভালো করে কথা পর্যন্ত বলে না, সেই মেয়ে এত রাত অব্দি তার সাথে কই থেকে আসবে? রায়ানের মাথাটা গেছে নাকি? বিব্রত কণ্ঠে শুধায়, তোর কথা বুঝলাম না। রায়ান জোরে একটা শ্বাস টেনে নিল। যা বোঝার বুঝে গেছে, এর সাথে আশিকা নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? কোনো বিপদে পড়ল না তো? শৌখিন কি কিছু
বলবেন? না থাক, আর একটু খোঁজাখুঁজি করি, তারপর না হয় বলবো। কথাগুলো মনে মনে ঠিক করে মুখে বলল, না কিছু না, পরে কথা বলবো। শৌখিন নাছোড়বান্দা, সে সঙ্গে সঙ্গে বলল, না না, ফোন রাখবি না, আগে বল হঠাৎ এই কথা কেন বললি? আশু ঠিক আছে তো? দীর্ঘ সময় ঘুমিয়ে থাকায় আশিকার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তাহিদ রুম থেকে চলে যাওয়ায় সে আবার চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু এবার আর পারল না, উঠে বসলো। ভালো মতো তাকিয়ে পুরো রুমটা একবার দেখে নিল। বিশাল এক রুম, তবে খাট, সোফা আর একটা ক্যাবিনেট ছাড়া আর কিছুই নেই। আশিকা দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও ওয়াশরুমে দরজা দেখতে পেতেই আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। উঠে গিয়ে চোখ মুখে পানি দিয়ে এলো। রুমের বেলকনি নেই, তবে মস্ত বড় একটা জানালা আছে। ভাবলো হাত মুখ মুছে ওখানে গিয়ে একটু দাঁড়াবে, কিন্তু ক্যাবিনেট খুলতে অবাক, কিচ্ছু নেই। মেজাজ বিগড়ে গেল। মনে মনে কয়েক শত গালি দিতে দিতে গিয়ে জানালার সামনে দাঁড়াতেই এক স্নিগ্ধ বাতাসে মনটা রিফ্রেশ হয়ে গেল। জ্যোৎস্না রাত, বাহিরে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। চোখ বন্ধ করে কিছু সময় প্রকৃতিটা উপভোগ করলো। মিনিট কয়েক পরে খুলে নিচের দিকে তাকালো। চারপাশে পানি আর পানি। অবশেষে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর নেই। মনে মনে একটু হাসলো। এই যে শুনছেন? আশিকা পেছনে ঘুরল। একটা গুলুমুলো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। গাল দুটো টমেটোর মতো লাল টকটক করছে। মনে হয় অল্প স্বল্প রেগে আছে। এগিয়ে এসে গাল দুটো টেনে মিষ্টি এসে বলল, কি পিচ্ছি, নাম কি তোমার? ছেলেটা বোধহয় বিরক্ত হলো। হাত দিয়ে গালটা ধরে বলল, দেখুন, গাল ধরা আমি একদম পছন্দ করি না। আশিকা আবার হাসলো। মিহি কণ্ঠে বলল, আচ্ছা আর ধরবে না, এবার বলো। ছেলেটা আর চোখে একবার তাকিয়ে অন্যদিকে ফিরে বলল, আপনার কোনো কিছু লাগলে আমাকে বলতে পারেন। আশিকা ছোট্ট ছোট্ট করে তাকালো। বিড়বিড় করে বলল, লাগবে তো, নেতা সাহেবকে তা তো আর এনে দিতে পারবে না টমেটো? কি হলো বলুন? এক কাপ চা এনে দিতে পারবে? পারবো। তবে এনে দাও। ছেলেটা ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আশিকা টুপ করে তার পকেট থেকে ফোন বের করে নিল। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আরশির। হুট করে মেয়েটা গেল কই, তার মাথায় আসছে না। কেউ তুলে তুলে নিয়ে গেল না তো? না, ওকে এত সহজে কিডন্যাপ করাও সহজ না। তাহলে? এবার আর আবেগ কন্ট্রোল করতে পারল না, কেঁদেই ফেলল। বাবা মাকে সে কি উত্তর দিবে? ড্রাইভার কাকু তো বলেছে তাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে এসেছে। না, এখন আর বসে থাকার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই নেই। বেরোনোর জন্য ধাপ দুয়েক যেতেই অচেনা নাম্বার থেকে কল এলো। আর সে দৌড়ে গিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা পরিচিত কণ্ঠস্বর। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি কি রাগ করেছো? আরশি রাগে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলো। এর জন্যই সবাই টেনশনে মরছে আর এই ফাজিল তামাশা করছে। রাগ দাবিয়ে রেখে বলল, তুই কোথায়? আশিকা এবার সিরিয়াস হলো। দরজার দিকে আরেকবার চোখ বুলে ফিসফিস করে বলল, শোন, আমি আমার বান্ধবীর বিয়ে খেতে ওর গ্রামের বাড়ি এসেছি। যদিও জোর করেই এনেছে, নইলে এভাবে কাউকে না বলে আসার মানুষ আমি না, তুমি তা জানো। আর ফোন অফ রাখিনি, চুরি হয়ে গেছে। এখানে কিছুদিন থাকবো, কতদিন ঠিক নেই। তোমরা টেনশন করো না, বাড়ির সবাইকে একটু ম্যানেজ করে নিও। আরশির মাথায় হাত। বাবা যাকে একদিন না দেখে সারা বাড়ি মাথায় তুলে ফেলে, সে বলছে বাসায় কবে ফিরবে ঠিক নেই। কিছু তো গন্ডগোল আছে। বলল, এসব গল্প অন্য কাউকে বলবি, আমাকে সত্যি বল। বেশ, আমি কিছু কাজে এসেছি, ফোনে বলতে পারবো না। আরশি আরও কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, তার আগেই উপাস থেকে আবার বলো, আমার জন্য বিয়ে পেছানোর প্রয়োজন নেই। আর হ্যাঁ, ভুলেও এই নাম্বারে কল দিও না, আমার কিছু হবে না, রাখছি। হ্যালো হ্যালো হ্যালো। আরশি ফোন নামিয়ে দেখলো কেটে গেছে। ফোনটা ছুঁড়ে ফেলতে গিয়ে মনে পড়লো রায়ানকে জানাতে হবে। সঙ্গে সঙ্গে কল দিল। রায়ান শৌখিনকে সাত পাঁচ বুঝিয়ে এদিক ওদিক খুঁজছিল আশিকাকে। ফোনের রিংটংয়ে একপাশে গাড়ি থামিয়ে কল ধরল। হ্যাঁ বল, আশিকার কোনো খবর পেলি? আরশি গম্ভীর সুরে বলল, হ্যাঁ, বান্ধবীর বিয়ে খেতে গেছে। রায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে এত সময় ঘোরানোর জন্য আরশির ওপর কপাট রাগ দেখিয়ে বলল, তুই আর তোর বাপ কোনোদিন ভালো হবি না, তাই না? কি আজব, আমরা কি করলাম?
তোরা যদি বিয়ে বাড়ির যাওয়ার অনুমতি দিতি তাহলে তো আর আশিকা লুকিয়ে যেত না, তাই না? আরশি বিরক্ত হলো, উত্তর করবে না ভেবেও করলো, তোর যা ইচ্ছা ভাব তাই। রায়ান ধমক দিয়ে বলল, আবার তুই বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয় জানিস না? আরশি মুখ ভেঙিয়ে বলল, জানি। তোমাকে দেখলে তো আমার সম্মান আসে না, গালি আসে। রায়ান থতমত খেয়ে গেল। বাপ বেটি দুজনেই একরকম, সবার 100 কথা, তাদের এক কথা, তবে একটাই 100-র ওজন। দাঁতে দাঁত চেপে বলল, একবার বিয়েটা শুধু হোক, তারপর সকাল বিকাল রাতে 3 বেলা তোরে। আরশি হাই তুলতে তুলতে শুধু থাপ্পড় দিবেন? রায়ান হুট করে টোন পাল্টে বলল, না, চুম্মা দিব। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল আশিকার। ফ্রেশ হয়ে এসে দেখলো রুমের দরজা খোলা। ভেতর থেকে উকি মারতে কেউ গম্ভীরভাবে বলে উঠল, আসুন, আপনার অপেক্ষাতেই আছি। আশিকা ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে দেখে দিল। রুমে ঢুকে আয়নার সামনে নিজেকে একটু পরিপাটি করে নিয়ে বাইরে এলো। তাহিদ এক হাতে খবরের কাগজ নিয়ে গম্ভীর মনোযোগ দিয়ে পড়ছে, আর পড়ার ফাঁকে ফাঁকে অন্য হাতে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। আশিকা উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো সে কি পড়ছে, কিন্তু না, পারল না। এবার শব্দ করে তাহিদের পাশে চেয়ার টান দিল। তাহিদ মুখ না তুলেই গম্ভীর সুরে বলল, দুটো চেয়ার ফাঁকা রেখে গিয়ে বসো। আশিকা ভ্রু কুঁচকে তাকালো, আশেপাশে তাকিয়ে দেখলো কেউ বসার মতো আছে কিনা, কিন্তু না, কেউ নেই। এমনকি ওই পিচ্ছিটারও দেখা মিলল না। এবার জানতে চাইলো, কেন এই দুটো চেয়ার কি ভাঙা? তাহিদ মুখ তুলে তাকাই। আশিকার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। মেয়েটা সুন্দরী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বুদ্ধিতে এত ছোট কেন? এ কথা জিজ্ঞেস করা তার ব্যক্তিত্বের সাথে যায় না, তাই জানতে চাইল না। বলল, মেয়েদের আশেপাশে আমি কমফোর্ট ফিল করি না। আশিকা হাসে। সত্যি করেই দুটো চেয়ার ফাঁকা রেখে গিয়ে বসলো সে। টেবিল থেকে একটা আপেল তুলে খেতে খেতে বলল, কি নেতা সাহেব, আপনি দেখি মেয়েদের ডায়লগও কপি করেন। তাহিদ বিরক্ত হয়, দাঁতে দাঁত চেপে ও বলে ওঠে, বেশি কথা বলে আমি পছন্দ করি না। ঝটপট খেয়ে দিয়ে উঠুন, আপনাকে আপনার বাসাতে নামিয়ে দিয়ে আসবো। আশিকা অর্ধেক খাওয়া আপেল ঝুড়িতে রেখে দিল। এতে সকালে সে আসলে ভারী খাবার খায় না, হুট করে অভ্যাস পরিবর্তন হয় না, তাই আপেলটা নিয়েছিল বলে খাবে বলে, কিন্তু না, বাসায় রেখে আসার কথা দিয়ে আপেলটা আর গলা দিয়ে নামলো না। হুট করে উঠে তাহিদের হাত থেকে খবরের কাগজটা কেড়ে নিয়ে আবার একই জায়গায় এসে বসলো। তাহিদ হতভম্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মিনিট দুয়েক পরে গম্ভীর সুরে বলল, আপনাকে আমি কিছু বলেছি। আজকা খবরের ফাঁকা দিকে দিয়ে তার দিকে আর চোখে একবার তাকিয়ে আবার সরিয়ে নিল। একইভাবে গম্ভীর ভাব করে বলল, এখানে এসেছে আপনার ইচ্ছায় আর যাব আমার ইচ্ছায়। আপাতত আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। তাহিদ রেগে উঠে দাঁড়ালো, উত্তেজিত কণ্ঠে বলল, নিজের বিপদ কেন ডেকে আনছেন? আমি কিছুতেই আপনাকে এখানে রাখবো না। আশিকা হাসে, আর হাসিতে বিব্রত হয় তাহিদ। বলে ওঠে, হাসলে আপনাকে ভীষণ বাজে দেখায় আশিকা মির্জা। প্রত্যুত্তরে আবার হাসে। হাসলে মেয়েটার গালে টোল পড়ে। হাসার সময় সবাই মুগ্ধ হয়ে তার হাসির দিকে তাকিয়ে থাকে, আর এই লোক বলছে বাজে দেখায়। জীবনে প্রথমবার সুন্দর সেই কথা। মন খারাপ করলো না, বলল, আপনি কি ভয় পাচ্ছেন নেতা সাহেব? তাহিদ অটো হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই বলল, হাঁটুর বয়সী মেয়েকে তাহিদ শিকদার ভয় পাবে, এটা হাস্যকর। তবে রেখে দিন আমায়, দেখি সাহস আছে কিনা। আমাকে উস্কে লাভ নেই। বাহিরে নৌকা দাঁড় করানো, নিজের ইচ্ছায় চলে আসুন, গায়ে হাত দিতে বাধ্য করবেন না। কথাগুলো বলে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তার আগে আশিকা পেছন থেকে বলে উঠল, আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসার সাথে সাথে আমি থানায় গিয়ে মামলা করব। তাহিদ মোটেও ভয় পেল না, হাত দুটো ভাঁজ করে বলল, প্রমাণ? আপনার ঘরের 4 আঙুলের নখের দাগ। তাহিদ ভরকালো, থমকালো, হাত দিয়ে
থামিয়ে দিল। এসব কি বলে এই মেয়ে? কালকে নৌকা থেকে পাজা কোলে তোলার সময় আশিকা যে ইচ্ছে করে এই আঁচড়গুলো দিয়েছে বুঝতে অসুবিধা হলো না, কিন্তু সে কেন এখানে থাকতে চায়? প্রেম নাকি অন্য কিছু? তাকে গভীর চিন্তায় মগ্ন হতে দেখে আশিকার ঠোঁট চেপে হাসে। মনে মনে বলতে থাকে, ভাবুন নেতা সাহেব ভাবুন। তাহিদ কিছু একটা ভাবলো। আপাতত আর আরশির খোঁজে বের হবে না। সেদে যখন কেউ বাঘের ডেরায় থাকতে চায় তখন তার তো কিছু করার নেই। বাইরে যেতে যেতে বলল, ঠিক আছে থাকুন, তবে আমার কোনো বিষয়ে আপনি নাক গলাতে পারবেন না। কি, এটা তো কাজী অফিস। রায়ান সে কথার উত্তর না দিয়ে বলল, আগে নাম তো ভাই। আরশি নেমে বলল, এবার বল বোন। রায়ান নিজেও নামলো। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরের দিকে পা বাড়ালো। পিছু পিছু আরশিও হাঁটছে আর প্রশ্ন করছে। রায়ান এবার উত্তর করলো, বিয়ে করবেও? আরশি চমকে বলে উঠল, কি? জি। কাকে বিয়ে করবি? যাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছে? যে কথা বলছে ফালতু কথা বলবে না। আচ্ছা এখন বলো এসবের মানে কি? ফালতু কথা বলবো না। আরশির তালগোল পাকিয়ে গেল। রেগে মেগে জানতে চায়, মানেটাই কি? কি শুরু করেছ হঠাৎ? বিয়ে মানে? রায়ান কানে হাত দিয়ে বিরক্ত নিয়ে তাকায়। থমথমে গলায় বলে, আমি কানে শুনি, ধীরে কথা বল। আর বিয়ে মানে কি জানিস না? নাটক করিস? আরশি রাগ দমাতে পারল না, বলল, নাটক তো তুই করছিস রায়ানের বাচ্চা। আমি কিছুতেই এভাবে বিয়ে করবে না। বাবা কবুল বলতে না বললে আমি কিছুতেই কবুল বলবে না। রায়ান নাক মুখ কুঁচকে ফেললো, ফিসফিস করে বলল, বিয়ের পরে কি বলবি? বাবা না বললে বাসরও করবে না? আরশি হাতে থাকা ব্যাগ দিয়ে রায়ানের হাতে বাড়ি মেরে বলল, সি আস্তাগফিরুল্লাহ, আমি বাসায় গেলাম। তখনই ভেতর থেকে বেরিয়ে এলে ইচ্ছে। মেয়ে ডেকে তারা দেখিয়ে বলল, কী রে এত দেরি করলি কেন? তাড়াতাড়ি আয়। আরশি থতমত খেয়ে রায়ানের দিকে তাকাতেই সে চোখ মেরে ভেতরে ঢুকে গেল। স্যার, আরশিয়া ম্যামকে একটা ছেলের সাথে কাজী অফিসে যেতে দেখলাম। সাথে বাড়ির লোকও আছে। মনে হয় আজকেই তার বিয়ে। তাহিদ ফোন ছুঁড়ে মারতে গিয়েও মারল না। নিজের রাগটা কন্ট্রোল করে শান্ত কণ্ঠে বলল, আমি না আসা পর্যন্ত বিয়েটা আটকে রাখো।